পৌরাণিক, বাস্তব কিংবা লোককথা, আমরা শোনাবো আপনাদের সকল অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আলিম আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনানো হবে। আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদেরকে ইমেইল করার ঠিকানাটাই হচ্ছে golperastana@gmail.com। আমি এখন যে কাহিনীটা বলবো, এই কাহিনীটি ঘটেছিল 2001 কিংবা 2002 সালে কুমিল্লার একটি গ্রামে। তো ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নামটি আমরা গোপন রাখছি। তো ওনার বাড়ির আশেপাশে অনেকগুলো গাছের বাগান আছে, মানে অনেকগুলো গাছ আছে, যে বাগান, কলা গাছ, তাল গাছ, নারিকেল গাছ ইত্যাদি অনেক রকমের গাছ আছে। লোকটার বাবা নেই, বাবা মা কেউই নেই, কেউই বেঁচে নেই, ছোটবেলায় মারা গিয়েছে। সে অনেক কষ্ট করে বড় হয় এবং সে যথেষ্ট নম্র এবং ভদ্র। এলাকার মানুষ, মানে এলাকায় তার সুনাম আছে আর কি। তো ঘটনাটা হচ্ছিল, উনি মানে অনেকদিন হয়ে যাওয়াতে ওনাকে এলাকার মানুষজন বিয়ে করানোর জন্য নিয়ে যায়, যেহেতু লোকটা অনেক ভালো আর তার কেউ নাই, সে একজন এতিম মানুষ। তাকে বিয়ে করার জন্য মেয়ে দেখা হয়। তো বিয়ে করতে যেদিন নিয়ে যাওয়া হয়, প্রথম যখন বিয়ে করতে নিয়ে যাওয়া হয়, তখন কাজী যখন আসার পরেই তাকে আর আশেপাশে পাওয়া যায় না। একদম মানে যার থেকে আমি কাহিনীটা শুনেছি ওনার পাশেই ছিল। সো উনি ইনস্ট্যান্ট ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। সো গায়েব হয়ে যাওয়ার 4 থেকে 5 দিন পর ওনাকে পাওয়া যায় তার বাড়ির চালে। সে সেন্সলেস ছিল। সেন্স আসার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, কোথায় ছিল এতদিন। সে কিছু বলতে পারে না। সে এতটুকুই বলতে পারে যে তার যতটুকু মনে আছে সে বিয়ে বাড়িতেই ছিল এবং বিয়ে করানোর জন্য তাকে বসানো হয়েছে। এরপর যে তার সাথে কি হয়েছে সে কিছু বলতে পারতেছে না, এবং তাকে পরে আবিষ্কার করে সে হচ্ছে বাড়ির চালে। তো যেহেতু প্রথমবার এমন সমস্যাটা হয়েছে, তো তাকে দ্বিতীয়বারের জন্য বিয়ে করানোর জন্য নেওয়া হয় এবং অনেক হুজুর দেখানো হয়। হুজুর দেখানোর পর তাকে দ্বিতীয় যে পাত্রী দেখা হয় সেই কনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। সো কনে বাড়িতে নেওয়ার পর, অ্যাকচুয়ালি নেওয়া হয় নাই, সরি, কনে বাড়িতে তাকে নেওয়া হয়নি। তার মানে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সো বিয়ে, পরের দিন বিয়ে থাকে, তার রেডি হয়। তো আগের দিন সে আবার ঠিক একইভাবে গায়েব হয়ে যায়। তো এইবার গায়েব হয়ে যাওয়ার পর তাকে পরের দিন, যেদিন আর কি তার বিয়ের দিন, সেদিন তাকে পাওয়া যায় এবং এবার তাকে পাওয়া যায় হচ্ছে তাল গাছের একদম উপরে। সো এখানে বলে রাখা ভালো, তাল গাছটা অনেক লম্বা, অনেক বড়। এখানে আসলে নর্মাল কোনো মানুষ ওঠার সাধ্য হবে না। একমাত্র প্রফেশনাল যারা গাছে উঠে তারাই শুধুমাত্র এখানে উঠতে পারবেন। তো এছাড়া নর্মাল কোনো মানুষের ওঠা পসিবল না, এবং উনিও তেমন একটা গাছে উঠতে পারে না। খুব মানে পারে, ওরকম ভাবে পারে না আর কি, যেহেতু গ্রামের মানুষ। সো তাল গাছটা হচ্ছে পুকুর ঘাটের পাশে এবং দুটো তাল গাছই থাকে ওখানে পাশাপাশি। 5 ফিট দূরত্ব হবে দুটো তাল গাছের। তো ওখানের একটা গাছের উপরে তাকে পাওয়া যায়। তো এইবার তাকে যখন পাওয়া যায়, এবার মানে ভালোভাবে তাকে হুজুর দেখানো হয় এবং তাবিজ দেওয়া হয় তাকে। সো গ্রামে তো তখন আসলে তাবিজ চলতো অনেক। তাকে অনেক পড়ানো হয়, মানে পড়িয়ে টড়িয়ে দেওয়া হয় এবং তাবিজ দেওয়া হয়। তাবিজ দিয়ে এবার যেহেতু সে অনেক ভদ্র, তাকে আরেকবার বিয়ে করানোর জন্য অ্যাটেম্প্ট নেওয়া হয়। থার্ড টাইম অ্যাটেম্প্ট নেওয়ার পর এবার বিয়ে করানোর আগে কনে দেখতে যাবে। তো কনে বাড়ি যাওয়ার জন্য বর পক্ষরা সবাই মিলে যখন রওনা দেয়, তো তারা হচ্ছে নদী দিয়ে যায়। তো নদীতে হচ্ছে নৌকা দিয়ে যাওয়ার সময় 2 থেকে 3 বার রাস্তা হারিয়ে ফেলে। তো ওখানে পরিচিত একজন লোক ছিল যিনি কিনা কনে বাড়ি চিনে এবং তিনি অনেকবারই গেছে। বাট এবার তার সাথে একই কাহিনী হচ্ছে যে সে নৌকার মধ্যে 2-3 বার রাস্তা হারিয়ে ফেলে এবং এরকম বারবার হারিয়ে ফেলার পর যখন ঘুরতে থাকে, হঠাৎ করে নৌকাটা একটা কিছুর সাথে বাড়ি খায়। তো সবাই অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর যখন এখন নৌকা থেকে যেহেতু এক জায়গায় বাড়ি খায়, খাওয়ার পর একটা দ্বীপের কাছে যে নৌকাটা ভিড়ে, দেন সবাই নামে কি যে আসলে হইছেটা কি দেখার জন্য। তো এর মধ্যে দ্বীপে নামার পর দেখে যে 4-5টা বাড়ি আছে। 4-5টা বাড়িতে, যেহেতু দ্বীপে 4-5টা বাড়ি থাকা অস্বাভাবিক কিছু না। বাট তারা কেউই জানতো না এটা আসলে একটা ডাকাত এলাকা। সো ওই বাড়িগুলোও ডাকাতদেরই বাড়ি। তো এরই মধ্যে তাদের সাথে মানে দুর্ঘটনা ঘটে যায়। যে দুর্ঘটনা বলতে ভৌতিক কিছু না। তাদেরকে আসলে ছিনতাই করে রাখা হয়। যা ছিল একদম সবকিছু রেখে দেওয়া হয়। আ
নৌকাটা রেখে দেয়। নৌকাটা আর কি ওরা নিয়ে যায় না। সবকিছু ছিনতাই করে নিয়ে যাওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো সবাই এই অবস্থায়, যেহেতু আর কিছু হলো না, এর মধ্যে ছিনতাইও হইছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সবাই চলে আসে, ফিরে চলে আসে। তো তা এরপরে কেটে যায় অনেকদিন। বেশ কিছুদিন পরে 4th টাইম এর জন্য আরেকটা অ্যাটেম্প নেওয়া হয়। আরেকটা মেয়ে দেখা হয়। এবার তাকে নিয়ে যায় দেখা হয় নাই। এমনি নরমালি এলাকার মানুষজন দেখে তার সাথে হয়তোবা ছবি দেখানো হয়েছিল বা কোনো একভাবে আ ইয়ে করা হয়। সে ছেলে রাজি থাকে এবং এবার বিয়ে করানোর জন্য, যেহেতু তার অলরেডি ৩ বার এক সমস্যাটা হয়েছে। তো এবার হুজুরকে সাথে নিয়েই ছেলেকে বিয়ে করানো হয় এবং বিয়েটা সম্পূর্ণ হয়। সো বিয়ে সম্পূর্ণ করানোর জন্য যাওয়া হয়েছিল একদম ভোরে। মানে ফজরের নামাজের পরে সবাই গিয়েছিল। বিয়ে-টিয়ে করিয়ে সব সম্পূর্ণ করে আসরের আগেই ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। ছেলে আর ছেলের বউকে নিয়ে। তো যেহেতু বিয়েবাড়ি আর ছেলে আর ছেলে বউকে নিয়ে আসা হইছে, অনেকেই মানুষজন আছে, গল্প-সল্প করতেছে। একটা বিয়েবাড়িতে মানুষজন তো থাকেই, অনেকক্ষণ গল্প-সল্প করে। তো গল্প করতে, করতে এক প্রকার মানে মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের নামাজ-টামাজের পর এখন আবার কিছু প্যারানরমাল এক্টিভিটিস ঘটতে থাকে। আ বাড়িতে সবাই গল্প করতেছে। সো বাড়ির চালে কিছুক্ষণ পরপর হঠাৎ করে তাল পড়ার শব্দ হতে থাকে। মানে এটা কিছুক্ষণ পরপরই হচ্ছে, তাল পড়তেছে। সো মানুষজন বের হচ্ছে আর তাল পড়তেছে দেখার জন্য, কিন্তু আশেপাশে কোনো তাল নেই। আর এটাও বলে রাখা ভালো যে তার বাড়ির আশেপাশে বা কাছাকাছি ডিসট্যান্সে কোনো তাল গাছ নেই যে তাল পড়বে একদম তার চালের উপর, বা নারিকেল গাছও নেই যে পড়বে। শুধুমাত্র বড়ই গাছ আছে আর কলা গাছ আছে। সো কলা গাছ পড়ার কোনো অপশন নেই। কলা গাছ মানে কলা যখন ধরে, তো মানে পাকাপোক্ত হওয়ার পরে কলাগুলো নিয়ে যাওয়া হয়। সো ওরকম পড়ার অপশন নেই। আর বড়ই পড়লে তো এত জোরে শব্দ হবে না। সো কিন্তু তারা শব্দ পাচ্ছে তাল পড়তেছে বা নারিকেল কিছু একটা পড়তেছে। তো এর মধ্যেই মানে সমস্যাটা হওয়ার পর তারা আবার হুজুরকে ডাক দেয়। হুজুর এসে ঘরের চারপাশে আম মানে তাবিজ দিয়ে, মানে এক প্রকার খুঁটি দিয়ে ঘরটাকে বন্ধ করে দেয়। যে যাতে কোনো অশরীরী আত্মা বা কোনো প্যারানরমাল কিছু ঘটতে না পারে বা বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। সো বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে এটা বলার পর এটাও বলে দেয় যে, মানে ঘরের মানুষদের বলে দেয় যে এখন থেকে তোমরা আ মাগরিবের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত কেউ ঘর থেকে বের হবে না, এবং দিনের বেলাও যেহেতু কাজের জন্য বের হওয়া হয়, মাগরিবের আগেই যাতে ঘরে ফেরা হয়। এটা সবাইকে বলে দেওয়া হয়। তো যে ঐদিন এটা বলে হুজুর ঘর বন্ধ করে দিয়ে চলে যায় এবং লোকজনও সবাই গল্প-সল্প শেষ করে তাদেরকে রেখে চলে যায়। এবং ওই রাতে আরেকটা সমস্যা হতে থাকে। যে সমস্যাটা হচ্ছে, ছেলের কিন্তু বাবা-মা নেই। বাবা-মা তো মারা গিয়েছে। কিন্তু ওই আত্মাটি বা পরী, যেটাকে পরী বলে ওনারা, যে পরী উঠিয়ে নিয়ে যায় ছেলেকে, ওই পরীটি ছেলের বাবা-মার বেশ ধরে কথা বলতে থাকে। একবার বাবা বেশ হয়, একবার মা বেশ হয়ে ধরে বলে যে, "এই তোমরা বের হও। আমাদের দোয়া নিয়ে যাও, না হলে তোমাদের সংসার কিন্তু টিকবে না বা তোমাদের সন্তানও হবে না।" তো এরকম কথা বলে বের করার জন্য চেষ্টা চালায়। তো আম ওই ছেলের বউটা ছিল একটু চালাক। আম তো সে বিষয়টা বুঝতে পারে, যেহেতু জানে কাহিনীটা, সো সে বুঝতে পারে এবং বলে যে, "খবরদার বের হবেন না, চুপচাপ শুয়ে থাকেন।" তো এই কথাটা শোনার পর পরীটা বলে, আম "এই তুই কিন্তু বেশি কথা বলস, আমি কিন্তু চালের উপরেই আছি। তো বের হলেই কিন্তু তোদেরকে মেরে ফেলবো, ঘাড় মুটকে মেরে ফেলবো।" তো রাতের বেলা এই সমস্যাটা যায়, এরকম কয়েকবার হওয়ার পরে তারাও এই জিনিসটা ইগনোর করে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালবেলা বউ আগের দিন রাতের এই মানে ভয়ঙ্কর ব্যাপারটি চিন্তা করে একটু ভয়ই পায় এবং চিন্তা করে যে সে বাবার বাড়ি চলে যাবে। আবার এটাও চিন্তা করে যে যেহেতু বিয়ে হয়েছে আগের দিন, পরের দিনই বাবার বাড়িতে এভাবে চলে যাবে, এটা একটু খারাপই দেখায়। তো সে আর যায় না। এই কথাটা চিন্তা করে সে আর বাবার বাড়ি যায় না। তো সারাদিন আর কোনো সমস্যা হয়নি। তো ঐদিন সন্ধ্যায় মাগরিবের আগেই ছেলেটা চলে আসে। তার কাজ শেষ করে মাগরিবের আগে চলে আসে। তো আ ওই ছেলেটা কিছু একটা নেওয়ার জন্য, মানে মাগরিবের আগে চলে আসে কাজ শেষ করে, কিন্তু তার একটা কিছু নেওয়ার জন্য মনে পড়ে, কিছু একটা হয়তো কেনাকাটা করার জন্য বাজার থেকে কিছু আনার কথা মনে পড়ে এবং সে করে কি, মাগরিবের পরেই বের হয়ে যায় এবং বের হওয়ার সাথে সাথেই, মানে একটা মানুষ গ্রামে তো বাজার একটু দূরেই থাকে, তার যাওয়া আসাতে তো একটু সময় লাগবেই। সো বের হওয়ার সাথে সাথেই
দরজার মধ্যে কেউ একজন ধাক্কা দেয় এবং মানে নক করে। নক করার পরে তার জামাই মানে ছেলেটার গলা ধরে বলে, "এই আমি চলে আসছি। দরজা খোলো বউ, দরজা খোলো।" তো বউটা যেহেতু চালাক সে বুঝতে পারে যে এত তাড়াতাড়ি তো আসা সম্ভব না। এটা হয়তোবা এমনই কিছু একটা হবে। কোনো পরী বা কোনো দুষ্ট আত্মা হবে। তো সে দরজা খোলে না এবং সে বলে যে, "আচ্ছা আমি দরজা খুলতেছি, একটু অপেক্ষা করেন।" বাট ওই পরীটি আবারও বলে যে, "না, দরজাটা এখনই খোলো।" বা বউটা ঠিক একইভাবে যে, "না, আমি খুলতেছি, একটু অপেক্ষা করেন, আমি খুলতেছি।" তো এরকম ২-৩ বার বলার পর আ যখন দরজাটা খোলা হয় না, আ সে হচ্ছে এমন কয়েকটা মানে দরজা খোলা হয় না। তো তখন পরীটাও বুঝতে পারে যে দরজা যেহেতু খুলবে না তখন সেও রাগান্বিত হয়ে মানে ভুট্টাদের রাগান্বিত হয়ে বলে যে, আ "দরজা খোল না হলে কিন্তু তোর জামাই আসলে আমি কিন্তু তাকে মেরে ফেলব।" তো এই কথা বলে সে বাড়ির চালের উপরে উঠে দৌড়াদৌড়ি শুরু করে। এক প্রকার মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় চলতেছে এরকম একটা অবস্থা হয়ে যায় যে বাড়ির উপরে অনেক মানে আওয়াজ শুরু করে অনেক কিছু মানে কি বলবো বাড়ি দিলে যেমন হয় অনেক জোরে, জোরে বাড়ি দিতে থাকে এবং মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় হচ্ছে। তো তার কিছুক্ষণ পরে ছেলেটার কাজ শেষ করে ছেলেটা চলে আসে। সে কিনা যেটা কিনতে গেছিল কিনে চলে আসে। তো এর এর মধ্যে যখন আসতে থাকে তো তখন ওই দুষ্ট আত্মাটি বলে যে, "এই যে তোর জামাই আসতেছে, আমি তাকে মেরে ফেলব।" তো বউটাও জানালার ফাঁক দিয়ে দেখে যে তার জামাই আসতেছে এবং সে আল্লাহ, আল্লাহ করতেছিল, দোয়া-দোয় পড়তেছিল এবং বলতেছিল যেন তার জামাইয়ের সাথে কিছু না হয়, দোয়া করতেছিল। তো ওই সময়টাতে আসলে যেহেতু অনেক আগে মোবাইলের এত চল ছিল না গ্রামে যে মোবাইলে ফোন করে তার জামাইকে সাবধান করবে বা বলবে যে, "আপনি এখন আইসেন না" বা অন্য কাউকে ডাকবে। আশেপাশে কেউ নাইও যে কাউকে দিয়ে ডাকিয়ে নিয়ে আসবে বা হুজুর ডাকবে এরকম অবস্থা। তো জামাই যখন ঘরের মানে ছেলেটা যখন ঘরের কাছে চলে আসে তাকে আ মানে যেহেতু বউটা দেখছে তাকে টান দিয়ে ঘরের ভিতর নিয়ে আসা হয়। না টান দিলেও হতো যতটুকু শুনলাম যে তাকে আসলে কিছুই করেনি। করলে অবশ্য তাকে আগেই করতে পারত। বাট তাকে কিছু করেনি। সো ঘরের ভিতরে নিয়ে আসার পর আম জামাইকে সবকিছু মানে ছেলেকে সবকিছু খুলে বলে। কি, কি হয়েছিল এর মধ্যে। হয়ে যাওয়ার পর বউটা অনেক ভয় পেয়ে যায় এবং আ তার স্বামীকে বলে বা জামাইকে বলে যে, "আমাকে আগামীকালকে প্লিজ আমাকে বাবার বাড়ি রেখে আসেন। আমি ভয় পাচ্ছি খুব।" তো ছেলেটাও চিন্তা করে যে আসলে সে সারাদিন থাকে না। বউটা একাও থাকে। যেহেতু ভয় পাচ্ছে তাহলে ঠিক আছে আমি কয়েকদিন রেখেই আসি বা ওখানেই রেখে আসি। তো এমনটা হওয়ার পরে রাতে আর তেমন একটা সমস্যা হয়নি। তারা ঘুমিয়ে পড়ে। সো ফজরের অনেক আগেই ঘুম ভেঙে যায়। ছেলেটার ঘুম ভেঙে যায় এবং যেহেতু গ্রামে সে মনে করেছে হয়তোবা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। আ আজানও দিয়ে দিয়েছে, নামাজ পড়ার জন্য বের হয়। তো বের হওয়ার পরে আ আচ্ছা এখানে আসলে একটা কারেকশন সে নামাজের জন্য বের হয় না। সে অ্যাকচুয়ালি ফজরের আগে বের হয়, বউ-সহ বের হয় তাকে দিয়ে আসার জন্য। যেহেতু এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে অনেক সময়ের ব্যাপার। তো সে তখনই বের হয়। বের হওয়ার কিছুক্ষণ পর সে সেন্সলেস হয়ে যায়। তাকে গ্রামের মানুষজন পায় একটি কবরস্থানে। কবরস্থানে পায় হচ্ছে তার অর্ধেক শরীরের অর্ধেক কবরস্থানের মানে কবরের ভেঙে অর্ধেক ভিতরে ঢুকানো। তো দেখে মনে হচ্ছে তাকে কেউ মানে আছাড় দিছে। মানে ছুঁড়ে মারছে। এমন জোরেই ছুঁড়ে মারছে সে কবর ভেঙে অর্ধেক চলে গেছে। তো লোকটার সেন্স যেহেতু নাই তাকে তার সেন্স আসে হচ্ছে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে তার সেন্স আসে। তো সেন্স আসার পরে সে তো খুঁজে যে আমার বউ কোথায়? যেহেতু তার বউকে নিয়ে সে বের হয়েছে। সে খুঁজতে থাকে যে আমার বউ কোথায়? গ্রামের মানুষজন তাকে তখনই বলে না, বলে যে, "আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও" এবং তাকে জিজ্ঞেস করে যে, "তোমাদের মানে তোমার সাথে হয়েছিলটা কি?" তো সে বলে, "আমি আ বের হয়েছি" মানে বলে যে, "আমি ফজরের আগে বের হয়েছিলাম। এবং আমার যতটুকু মনে আছে আমাকে উঠিয়ে নিয়ে যায় কিছু একটা। দেন আমার আর কোনো কিছু মনে নেই এবং আমার আর কোনো সেন্স নাই।" দেন ওঠার পরে সে তাকে মানে সে দেখে যে সে হচ্ছে এরকম জায়গায়। তো সেন্স আসার পরে যখন বউ কথা গ্রামের লোকজনও তাকে পরে বউয়ের কাছে নিয়ে যায় এবং বউকে পাওয়া যায় মৃত অবস্থায় ঠিক বাড়ির কাছের যে তালগাছ ২ টা আছে, সেই তালগাছের ওখানে তাকে এমনভাবে মারা হয়েছে যে তার শরীরকে ২ ভাগ করা হয়েছে। ২ ভাগ মানে ২ টা পা থেকে একদম ছিঁড়ে একটা পা নিয়ে মানে অর্ধেক ঝুলিয়ে রাখা হয়েছিল একটা তালগাছে, আরেকটা অংশ আরেকটা তালগাছে ঝুলিয়ে রাখা হয়েছে। সো এরপর থেকে আসলে মানে এরকম ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর ছেলেটি আর বিয়ে করেনি। আ তারপর থেকে আসলে তার সাথে কিছু ঘটেছিল কিনা আমরা বলতেও পারতেছি না। এখানেই শেষ করছি।